সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মোহাম্মদপুরে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় এনসিপির কর্মীর উপর হামলা, আহত 6। আমরা আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি। আইজিপি মামুনের রাজসাক্ষ্যই হতে পারে বড় ফ্যাক্ট। জামায়াতের সঙ্গে জোট নয়, এনসিপির সঙ্গে আলোচনার সম্ভাবনা উন্মুক্ত, যা বললেন সালাউদ্দিন আহমেদ। পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা চায় নির্বাচন কমিশন। ভোটের সময়সীমা নিয়ে রাজনৈতিক দলগুলোতে স্বস্তি সংশয় দুটোই আছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি আঞ্চলিক কার্যালয় এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার রাতে ওই হামলায় অন্তত 6 নেতাকর্মী আহত হয়েছেন। কৃষি মার্কেটে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদ ও বাধা দেওয়ায় এ হামলার ঘটনা ঘটে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি অভিযোগ করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুরের কৃষি মার্কেটে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র চাঁদাবাজি করে আসছিল। সেই চাঁদাবাজির প্রতিবাদ জানাতে ওই বৈধ দোকানদারদের অধিকার ফিরিয়ে দিতে এনসিপির মোহাম্মদপুর থানা শাখার প্রতিনিধি দল মঙ্গলবার ডিএনসিসির অঞ্চল 5-এর কার্যালয়ে যান। তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ মোস্তাকিম, অ্যাডভোকেট লুৎফুল কবির সুজন, জাবেদ শাওন, আরও অনেকে। তারা কার্যালয়ে পৌঁছানোর পরপরই ওত পেতে থাকা মাহবুব আলমের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের ঘিরে ধরে এবং বেশ কয়েকজন আহত হন। হামলাকারীরা তাদের মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। আহতদের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাহবুব আলম আওয়ামী লীগ আলম থেকেই সিটি কর্পোরেশনে মেয়র আতিকের ঘনিষ্ঠ হিসেবে তবদির, টেন্ডার বাণিজ্য এবং চাঁদাবাজির সঙ্গে যুক্ত। মোহাম্মদপুর অঞ্চলের ময়লা পরিষ্কার, ফুটপাত এবং মার্কেট ভিত্তিক চাঁদা আদায়ের এক ত্রাসের রাজস্ব গড়ে তুলেছেন তিনি। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হাসান বলেন, চাঁদাবাজির সংশ্লিষ্ট ঘটনা নিয়ে এনসিপির নেতাকর্মীদের উপর হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে শুনেছেন। এই সংক্রান্ত লিখিত অভিযোগ তৈরি করেছে এনসিপির কর্মীরা। অভিযোগ পাওয়ার পর প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হবে। যশোরের বাগারপাড়ায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 10 জুলাই রাত 8টার দিকে এনসিপির নেতৃবৃন্দ বাগারপাড়া উপজেলা সদরে পৌঁছান। উপজেলার চৌরাস্তা মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয়। গাড়িবহরে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন, কিন্তু মঞ্চে উঠে কেন্দ্রীয় নেতৃবৃন্দুর পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আমরা আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি। আওয়ামী লীগ যশোর সহ সারা দেশেই নির্যাতন নিপীড়ন চালিয়েছে। সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারা শুক্রবার যশোরের সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। 5 মিনিট অবস্থান শেষে গাড়িবহর সহ যশোর শহরের উদ্দেশ্যে রওনা হন এনসিপির নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহের পাশে পথসভা অনুষ্ঠিত হবে এনসিপির উদ্যোগে। ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণহত্যার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিচার কাজ শুরু হয়েছে। ট্রাইব্যুনাল 1 বৃহস্পতিবার এই আদেশ দেন। মামলার অন্য 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। উল্লেখযোগ্য বিষয় হল, আটক থাকা একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী বা অ্যাপ্রুভার হয়েছেন। এতে মামলার অপরাধীদের চিহ্নিত করা সহজ হবে এবং বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে প্রসিকিউশন জানিয়েছে। এদিকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ এক প্রশ্নের জবাবে যুগান্তরকে বলেন, চার্জশিটভুক্ত আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তার সাক্ষ্য এখন এ মামলার বিচারে বড় ফ্যাক্ট হবে। অর্থাৎ অপরাধীদের অপরাধ চিহ্নিত করা আরও সহজ হবে। এর ফলে মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের গতি ত্বরান্বিত হবে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য ট্রাইব্যুনাল 1 বৃহস্পতিবার চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এছাড়াও প্রসিকিউশনের প্রারম্ভিক বিবৃতিতে ওপেনিং স্টেটমেন্ট 3 আগস্ট এবং মামলার সাক্ষ্য গ্রহণ শুরু করার জন্য 4 আগস্ট দিন রেখেছে আদালত। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। মানবতাবিরোধী অপরাধের 5টি অভিযোগ এনে 12 মে এ মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। সেখানে শেখ হাসিনাকে জুলাই আগস্টের নৃশংসতার মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে বর্ণনা করা হয়।
আন্দোলন দমনে প্রায় ১,৫০০ মানুষকে হত্যার উস্কানি, প্রচারণা ও নির্দেশদাতা হিসেবে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট ৫ অভিযোগ আনা হয়েছে ৩ আসামির বিরুদ্ধে। এর পক্ষে আন্দোলনকারীদের উপর মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া সংক্রান্ত শেখ হাসিনার অডিও টেপ এবং স্বাক্ষর প্রমাণ দাখিল করে প্রসিকিউশন। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামের সঙ্গে নতুন করে কোনো নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে। ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল যে দাবি দাওয়া তুলেছে তা তাদের বৃহত্তর কৌশলের অংশ মাত্র। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যভাগেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আমি জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটের কোনো সম্ভাবনা দেখছি না। অতীতে কৌশলগত কারণেই আমরা তাদের সঙ্গে জোট করেছি, তবে এবারে তেমন কোনো প্রয়োজন অনুভব করছি না। বিএনপির এই নেতা বলেন, বিএনপি এখন মূলত সেসব রাজনৈতিক দলের সঙ্গে জোট ও সম্ভাব্য জাতীয় সরকার গঠনে মনোযোগী, যারা একযোগে চলমান আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিচ্ছে। তার ভাষায় এখন এর বাইরে আপাতত অন্য কিছু ভাবা হচ্ছে না। জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় দীর্ঘসূত্রতার প্রতি অসন্তোষ প্রকাশ করে সালাউদ্দিন আহমেদ বলেন, আমার মনে হয় এই আলোচনা অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ হয়ে যাচ্ছে। যুক্তিসঙ্গত সময়ের মধ্যেই এটি শেষ হওয়া উচিত ছিল। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের বৈঠক পরিচালনার কিছু ঘাটতি রয়েছে, যার ফলে পুরো প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। আশা করছি এই আলোচনা দ্রুতই শেষ হবে এবং একটি সারসাপেক্ষ ও সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, এই পদ্ধতি কার্যরত পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, এখন শুধু সুপ্রিম কোর্টের রিভিউ রায়ের অপেক্ষায়। আমরা আশাবাদী যে আপিল বিভাগের রিভিউ আবেদনের পক্ষে ইতিবাচক রায় দেবে। বাংলাদেশের জনগণ একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায়। একথা উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, এই কাঠামোর ধরন কিংবা সাবেক প্রধান বিচারপতিকেই প্রধান উপদেষ্টা হিসেবে রাখার বিষয়টি এখনও বিতর্কিত। এ নিয়ে বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং সংস্কার কমিশনের নিজেদের প্রস্তাব পেশ করবে। যদি আরও কার্যকর কোনো বিকল্প একমত হওয়া না যায়, সেক্ষেত্রে বর্তমান কাঠামোই বহাল থাকবে। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা নতুন রাজনৈতিক দলগুলোর প্রতি সম্মান জানাই এবং তাদের জন্য শুভকামনা রাখি, তবে প্রকৃত রাজনৈতিক ওজন নির্ধারিত হয় সমর্থনের ভিত্তিতে। অনেক ছোট দল বড় বড় কথা বললেও বাস্তবে তারা খুব অল্প সংখ্যক মানুষের প্রতিনিধিত্ব করে। রাজনীতিতে জনমতই সবচেয়ে বড় শক্তি। বিএনপির জোটসঙ্গী দলগুলোর মধ্যেও মাঝে মাঝে মধ্যপার্থক্য দেখা দিতে পারে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের মতবিরোধ অনেক সময় দল কষাকষির কৌশলের অংশ হয়ে থাকে, বিশেষ করে আসন ভাগাভাগির ক্ষেত্রেই। আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, আমার দৃষ্টিতে আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নয়। তারা বহুত আগেই তাদের আদর্শ ও নৈতিকতা হারিয়েছে। আজ তারা একটি অগণতান্ত্রিক ফ্যাসিবাদী শক্তি এবং এক প্রকার মাফিয়া সংগঠনে পরিণত হয়েছে। ১৯৭৫ সালের আগ থেকে আজ পর্যন্ত তাদের ইতিহাসে গণতন্ত্রের কোনো চর্চা নেই, গণতন্ত্র তাদের রক্তেও নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের ভোট দিতে হবে পোস্টাল ব্যালটের মাধ্যমে। এজন্য তথ্য প্রযুক্তি নির্ভর পোস্টাল ব্যালট প্রকল্প নেবে নির্বাচন কমিশন ইসি। এছাড়া আর কোনো ভোটে নির্বাচনের ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক এই সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে অষ্টম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা থেকে ভোট গ্রহণের অনিয়মের দায়ে কেবল কেন্দ্র নয়, পুরো আসনে ভোট বাতিলের ক্ষমতা ইসির কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ, প্রার্থীদের হলফনামা, নির্বাচন কর্মকর্তার নিয়োগ বিশেষ আইন, ইসি সচিবালয় আইন, দল নিবন্ধন অগ্রগতি, ভোটার তালিকা হালনাগাদ, সংসদীয় সীমানা নির্ধারণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।